রাজ্য জুড়ে এখন চলছে এসআইআর হিয়ারিং। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুরের 32 নম্বর ওয়ার্ডের দুটো বুথ, 252 আর 253 নম্বর বুথ। এই বুথে যে ভোটাররা এসেছেন হিয়ারিং এর জন্য, তাদের অনেকের হাতেই একটা আশ্চর্য ফর্ম ঘোরাফেরা করছে। কিরকম আশ্চর্য ফর্ম? এই ফর্মের দেখা যাচ্ছে সোনারপুর বিধানসভার নাম লেখা রয়েছে, কাটোয়া বিধানসভার ফর্ম, সেখানে নাম কেটে সোনারপুর লেখা রয়েছে। শুধু তাই নয়, ফর্মে আবার প্রাথমিক শিক্ষা দফতরের লোগো। এটা কি সত্যি এসআইআর হিয়ারিং এর ফর্ম? সোনারপুরের 252, 253 নম্বর বুথের ঘটনা। আরো একটু বিশদে জানবো, কথা বলবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, প্রথম প্রশ্নই উঠছে যে এই ফর্ম ভোটারদের হাতে এলো কিভাবে, কারা বিলি করলো, কি বলছেন তারা যারা এই ফর্ম পেয়েছেন? দেখো, যারা এসছেন তারা যেটা জানাচ্ছেন যে সোনারপুর ভিডিও থেকে ইয়ারও তাদেরকে এই ফর্ম দিয়েছেন। কাদেরকে এই ফর্ম দেওয়া হয়েছে? যাদের 5 জনের বেশি অধিক সংখ্যক সদস্য রয়েছে একটি পরিবারে, তাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে বলা হয়। সেই ফর্ম হচ্ছে এই ফর্ম, যেখানে রয়েছে একদিকে কাটোয়া বিধানসভা লেখা, অন্যদিকে কাটোয়া বিধানসভার ফর্ম আসতেই পারে, কোনো ভুলবশত সেখানে চলে আসতেই পারে। তার পাশাপাশি রয়েছে শিক্ষা দপ্তরের একটি লোগো, আর যা নিয়েই মানুষের মধ্যে ধন্দ বেঁধেছে। এবং তারা সঙ্গে সঙ্গে তাদের যে কাউন্সিলর রয়েছে, কাউন্সিলরকে জানিয়েছেন। কাউন্সিলর এসে দেখে পুরো বিষয় দেখে তারা ইআরওকে এবং বিডিওর যারা দায়িত্বে রয়েছেন, বিএলআরও, তাদেরকে বিষয়টি পুরোটা সম্পূর্ণ জানান। এবং এই জানানোর পরেই তারা পরবর্তী কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে কিন্তু সাধারণ ভোটার যারা, তারা যেটা মনে করছেন যে তাদেরকে বিভ্রান্ত ফেলা হচ্ছে। একদিকে তুমি দেখেছো এসআইআর নিয়ে একাধিক মৃত্যু, আতঙ্কে তারা মারা যাচ্ছেন, তারপরে তারা এসে যে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম কোথা থেকে এসছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ কাটোয়া বিধানসভার যে ফর্ম, সেই ফর্ম কিভাবে সোনারপুর ভিডিওতে এলো? সোনারপুর ভিডিওতে যদি বিধানসভার ফর্ম আসে তাহলে সেখানে শিক্ষা দপ্তরের লোগো বা এক্স্যাক্টলি ফর্ম নিয়ে তো অনেক প্রশ্ন উঠছে, রহস্য দানা বাঁধছে এই ফর্ম ঘিরে। ভোটাররা কি বলছেন একবার শুনি। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। হ্যাঁ, এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এটা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এদেরকে জানিয়েছে এরা কোনো। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, সন্দেহের তো আরো একটা কারণ যে এই ফর্মটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যাদের ফ্যামিলিতে 6 জনের বেশি মেম্বার রয়েছে তাদেরকেই এটা দেওয়া হচ্ছে, বংশের বিবরণ চাওয়া হচ্ছে। কোনো উদ্দেশ্যে কি ফর্ম দেওয়া হতে পারে? একদমই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ আনা হয়েছে যে এটা একটি চক্রান্ত হতে পারে। শুধু সোনারপুর বিধানসভা কেন্দ্রে এটা হয়তো প্রকাশ পেয়েছে, অন্যান্য যারা এখানে সেইভাবে ফর্ম হয়তো নজর দেননি তারা হয়তো এটাকে দেখতে পাননি। সোনারপুর বিধানসভার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের এই নথি সামনে আসার পরেই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা সরব হয়েছেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই যারা বিএলও রয়েছেন এবং বিডিও, তিনি যেটা জানিয়েছেন যে সমস্ত ফর্ম বাতিল করা হয়েছে। যেভাবে এই ফর্ম একজন ইয়ারও সে দিয়েছিল এবং সমস্ত ফর্ম সেটা বাতিল করে নতুন ফর্ম দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ে যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে দায়ী করা হয়েছে। তার মানে কি অর্পণ, এই ফর্ম তার মানে বিডিও অফিস থেকেই বিলি করা হয়েছে? করা হচ্ছে একদমই। যাদের হিয়ারিং হচ্ছে বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে, রাজপুর সোনারপুর পৌরসভার ক্ষেত্রে দেখা গিয়েছে সমস্ত হিয়ারিং হচ্ছে রাজপুর ভিডিওতে। সেখানে একজন ইয়ারও কিভাবে এই ফর্ম তিনি বিলি করলেন, কারণ তিনি জানতেন যে 5 জনের বেশি অধিক যদি নির্বাচন কমিশন থেকে তেমন গাইডলাইন আসে যে তাদের একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে সেই ফর্ম তিনি ভালোভাবে দেখবেন, তারপরেই সাধারণ মানুষের হাতে দেবেন। কারণ তুমি জানবে এখানে অনেক মানুষ আছেন তারা লেখাপড়া জানেন না, কারোর কাছ থেকে সেই ফর্ম তিনি ফিল আপ করবেন। যে দিচ্ছে তার কাছে সব থেকে বড় দায়িত্ব থাকবে যে সেই ফর্মটা সে নির্দিষ্টভাবে দেখে কিভাবে ফিল আপ করবে সেটাও তিনি, যে সাধারণ ভোটাররা আসছে যাদের ভোটারের কার্ডে বা এসআইআর ফর্মে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা এসে যে ফিল আপ করবে সেটা তিনি বোঝাবেন।
কিন্তু সেখানে দেখা যাচ্ছেন সেই ইয়ারও সেই ফর্মটাকেই ভালোভাবে দেখেননি। সাধারণ ভোটার যারা এসছেন তারা যখন সেটাকে দেখেন, সেখানে কি করা হলো, কাটোয়া বিধানসভাটা কেটে সেখানে সোনারপুর বিধানসভা, সোনারপুর উত্তর বিধানসভা লিখে দেওয়া হলো এবং সেখানে স্ট্যাম্প মেরে দেওয়া হলো। কিন্তু সেটা কি সমাধান? এই প্রশ্ন যখন আমরা করলাম, তারপরেই দেখা গেল হঠাৎ করে সেই ফর্ম, সমস্ত ফর্ম সেখান থেকে উইথড্র করা হলো এবং যারা এই ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে নতুন ফর্ম দেওয়া হয়েছে এবং তারা সেই নতুন ফর্ম ফিল আপ করে তারা জমা দিয়েছেন। ভিডিওর একদমই অর্পণ। আর এই নিয়ে, এই আশ্চর্য ফর্ম নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথা থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। আমার দৃঢ় বিশ্বাস এটা নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত, মানুষকে হ্যারাসমেন্ট করা। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও, এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের। এসআইআর হিয়ারিং আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। ছেলেদের নামে হিয়ারিং নোটিশ এসেছে। আজ হিয়ারিংয়ে যাওয়ার কথা 4 ছেলেরই, আর তার আগেই আত্মঘাতী মা। আত্মঘাতী দক্ষিণ 24 পরগনার কুলপির খালেদা বিবির। কথা বলবো, আনিসুদ্দিন রয়েছে সঙ্গে। আনিসুদ্দিন, কিভাবে মৃত্যু হলো, মানে কেন আত্মহত্যা করলেন এই জানা যাচ্ছে? একেবারেই দেখো, কুলপি ব্লকের করঞ্জলি এলাকার বাসিন্দা খালেদা বিবি, তার 4 ছেলে এবং 2 বৌমার নামে এসআইআর হিয়ারিং এর নোটিশ আসে এবং এরপর থেকে তিনি চিন্তিত ছিলেন, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং গতকাল যখন বাড়িতে কেউ ছিলেন না, সেই সময় খালেদা বিবি বাড়িতে একা ছিলেন এবং কীটনাশক খেয়ে ফেলেন। এরপরে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অন্যদিকে তার দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, 4 ছেলে এবং 2 বৌমার নামে যে হিয়ারিং এসআইআর এর যে হিয়ারিং নোটিশ আছে, তারপর থেকেই তিনি চিন্তিত ছিলেন এবং বারবার যে নথি জমা করার পরও তাদের হিয়ারিং নোটিশ এসছে সে নিয়ে তিনি চিন্তিত ছিলেন, যার ফলে তিনি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে নাকি পারিবারিক অন্য কোনো কারণ ছিল, সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ। ধন্যবাদ আনিস। 3 দিন আগে সবন থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফিরে তুলে দেবে এখান থেকে বলে, কদিনের মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলতেছে। 4টে ছেলের নোটিশ ফিরে আসার পর থেকে, 2টো বৌমার নোটিশ ফিরে আসার পর থেকে সেখান থেকে উনি চিন্তা করতো, খালি বলতো আমাদের নিয়ে বাংলাদেশে চলে যাবে। হঠাৎ আমরা বাড়িতে কেউ না থাকায় উনি একা সেই চিন্তা করতে করতে বিষ খেয়ে নিজে দিয়ে দিয়েছে। আমরা চাইছি যাতে এই এসআইআর এর জন্য না যেন আরো 5টা মানুষ না যেন এরকম করে, যেরকম আমাদের হারিয়ে গেছে, না যেন কারোর এরকম হারিয়ে যায়। একটা পরিবারকে একাধিকবার যখন হিয়ারিং করবে, এগুলোর জন্য তো মানুষ বেশি আতঙ্কিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা হচ্ছে, ছেলের বয়সের সঙ্গে মায়ের বয়স 15 বছর ফেরাক নেই কেন? যে নির্বাচন কমিশনার বলছে সে তো বিজেপির দালালি করছে। যারা কোনো মানুষের দায়ভার নেয় না, তারা এসে বাংলার এইভাবে এসআইআর করে প্রত্যেকটা মানুষকে আজকের আতঙ্কিত, হতাশাগ্রস্ত, কি কাগজের জন্য তারা বাতিল যাবে এগুলো ভেবে এরকম পরপর ঘুরতেই যাচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। তারপরেও নির্বাচন কমিশনারের কোনো সহানুভূতি নেই। কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ আবার নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে গতকাল আরও 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তিকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল।
বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এসআইআর চিন্তা করতে পারতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির কাজের চাপে ফের অসুস্থ হয়ে হাসপাতালে মগরাহাটের এইআরও। শুনানি কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন এইআরও। মগরাহাট 1 নম্বর ব্লকের বানেশ্বরপুরের ঘটনা। কাজের চাপে অসুস্থ বলে দাবি সহকর্মীদের। এসআইআর এর কাজ থেকে অব্যাহতি চান অসুস্থ এইআরও। অসুস্থ হয়ে গেছে, অবস্থা একদম আশঙ্কাজনক ছিল। এবার হয়ে গেছে, ডাক্তারদের সাথে কথা বললাম, ডাক্তার বলছে আপনার ইমিডিয়েট রেফার করে দিয়েছে। যতটা সম্ভব তাড়াতাড়ি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ওনার ইমার্জেন্সিতে দেখানোর পরে এবার ওনাকে একটু একটা ইসিজি হয়েছে, ইসিজি রিপোর্ট দেখেছেন ডাক্তারবাবু, দেখে একটু অবজারভেশনে রাখতে বলেছেন। ওনারা টেম্পার রাখতে পারেনি, হয়তো প্যানিক থেকে হয়েছে। হিয়ারিং এর সময় মানে কি আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো, অনেক রকম কোয়েশ্চেন হচ্ছিল ওনাকে, কিন্তু উনি কি উত্তর দেবেন? উনি তো এর ফিউচারটা কি করে বলবেন? উনি জাস্ট হিয়ারিং নিতে বলা হয়েছে, উনি হিয়ারিং নিচ্ছেন। এত প্রেশার আসছে চারিদিকে, বিভিন্ন রকম কৈফাত হেনাটানা, প্রেশারটা উনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। মানসিক প্রেশারটা প্রচুর। এখনো অবজারভেশন আছেন, আমাকে খালি বলছেন যে আমি চাকরি করব না, এত প্রেশার নিতে পারবো না, আমি চাকরি রিজাইন দিতে চাই। অসুস্থ হয়ে পড়েছেন এইআরও, তৎক্ষণাৎ আমরা অ্যাম্বুলেন্স জোগাড় করে ওনাকে বানেশ্বরপুর হসপিটালে নিয়ে আসি এবং সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক ছিলেন। তারপর ওনাকে রেফার করা হলো ডায়মন্ড হারবার হসপিটালে। তো ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে এসেছি। তারপর তো ওখানে এমার্জেন্সি দেখানোর পর ইসিজি করতে হলো। ইসিজি করার পর অবজারভেশনে আছেন, কিছু ওষুধ দিয়েছেন। ঝাড়গ্রামে আবার এসআইআর এর কাজের চাপে অসুস্থ বিডিও। সোমবারের পর বুধবারও অসুস্থ বিনপুর 2-এর বিডিও। গতকাল বিকেলে শুনানি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় বিডিওকে দেখতে হাসপাতালে যান জেলা শাসক। বিডিও অসুস্থ হওয়ায় বিনপুর 2-এ ব্যাহত এসআইআর এর কাজ। অপারেশনের পরেই এসআইআর হিয়ারিংয়ে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই এসআইআর শুনানিতে। সিউড়ির 10 নম্বর ওয়ার্ডে ফের হিয়ারিং হয়রানি। 20 জানুয়ারি গলব্লাডার অপারেশন, রাতে বাড়ি ফিরেই 21 জানুয়ারি শুনানি কেন্দ্রে। টোটোতে বসেই হিয়ারিং অসুস্থ যুবকের। হিঙ্গলগঞ্জে 18 বছরের জনপ্রতিনিধিকে এসআইআর নোটিশ। পঞ্চায়েত সমিতির সভাপতিকে এসআইআর নোটিশ। স্বাধীনতা সংগ্রামীর পরিবার হওয়া সত্ত্বেও কেন নোটিশ? 2 সন্তান সহ জনপ্রতিনিধিকে নোটিশে, এই প্রশ্নই উঠছে। হিঙ্গলগঞ্জের 44 নম্বর বুথে এসআইআর হয়রানির অভিযোগে সরব পঞ্চায়েত সমিতির সভাপতি। আমার বাবা দাদুরা স্বাধীনতা আন্দোলনের সৈনিক ছিলেন। আমি 2008 সাল থেকে জনপ্রতিনিধি, বর্তমান হাজনাত পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরেও আমার নামে নোটিশ এসছে। নির্বাচন কমিশনের কাছে তো আমাদের তথ্য আছে, আমরা যখন নির্বাচনে দাঁড়াই আমাদের বায়োডাটা দিতে হয়। আমার ডাক আছে 28 জানুয়ারি 2024। নোটিশ পেয়েছি যখন, সেখানে কাগজপত্র সাবমিট করব। আজ রাজ্যে ইডি ডিরেক্টর, আজ রাজ্যে ইডি অধিকর্তা রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কি কর্মসূচি আজ রয়েছে?
ইডি ডিরেক্টর। ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি কিন্তু একেবারে বিকালের যে বিমান, সেই বিমানে করে ইতিমধ্যেই কলকাতায় আসছে এবং কলকাতা আসার পরে আজকে সিজিও কমপ্লেক্সে তার যেমন আসার কথা রয়েছে এবং আগামীকাল তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকের কারণে কিন্তু বলা হচ্ছে যাতে আগামীকাল সমস্ত অফিসারদের ছুটি বাতিল করা হয়। 9:30টার মধ্যে প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হচ্ছে। 11টা থেকে বৈঠক শুরু হবে। যে সমস্ত রাজ্যে একাধিক মামলা রয়েছে, কেস রয়েছে, সেই তদন্ত কোন প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং কোন কোন এখনো পর্যন্ত কোন কোন প্রক্রিয়া এগুলো উচিত, এই সমস্ত কেসটাই নিয়ে প্রত্যেককে থাকতে বলা হয়েছে। অন্যদিকে যে একবারে 8ই জানুয়ারিতে যে ঘটনা ঘটেছিল হাইপ্যাকের অফিসে তল্লাশ অভিযান, সেই তল্লাশের যে অফিসাররা ছিল তাদের সঙ্গে কিন্তু আলাদা করে একটি বৈঠক করবেন এবং সেই কি ঘটনা ঘটেছিল এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, কি কি ডকুমেন্টস পাওয়া গেল, এই একাধিক বিষয় নিয়ে তিনি বৈঠক করবেন। তার পাশাপাশি রাজ্যপালের সঙ্গে তার একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। আজকে কলকাতা আসার পরে কিন্তু আগামীকাল অফিসিয়াল তার কিছু বৈঠক রয়েছে। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে রাজ্যপালের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। যাদবপুরে সরস্বতী পুজোর নিরাপত্তায় নজর। বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর নিরাপত্তায় জোর হাইকোর্টের। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি বলা হয়েছে, এর প্রেক্ষাপট কি, সব জানবো। অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টে কিছু জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে, যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ সুদীপ রাহা এছাড়া আরো কয়েকজন জনস্বার্থ মামলা করেছেন। সেই মামলার আজ শুনানির জন্য আসে, যেখানে মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, সেটা সিসি ক্যামেরায় মোড়ার মতো বিষয়গুলি জড়িয়ে রয়েছে এবং এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে নবান্ন একটি বৈঠকও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং সবকিছু সঠিকভাবে এগোচ্ছে এবং বেশ কয়েক সপ্তাহের মধ্যে পুরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে যে সমস্ত ওয়েবেল যে সংস্থা রয়েছে রাজ্যে কাজ করে যারা, তারাও সিসি ক্যামেরা মুড়বে। কিন্তু এই সময় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো শুরু হয়েছে, কিন্তু সেই সরস্বতী পুজোকে ঘিরে বেশ কিছু অশান্তির খবর সামনে আসছে। এই বিষয়টি রাজ্যের আইনজীবীর কাছ থেকে জানার পরই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরস্বতী পুজোকে ঘিরে সেটা হাতের বাইরে চলে না যান তা সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে স্থানীয় থানা, এক্ষেত্রে যাদবপুর থানাকে ইনভলভ করার কথা পর্যবেক্ষণে জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সব মিলে গত বছরে যে সরস্বতী পুজোকে ঘিরে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে এই বছর না হয় তার পুনরাবৃত্তি আটকাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনে যাদবপুর থানাকে ওই বিশ্ববিদ্যালয় সরস্বতী পুজোর ইনক্লুড করে পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। 84 শিখ বিরোধী হিংসা মামলায় বেকসুর খালাস প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে বেকসুর খালাসের নির্দেশ দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। দিল্লির জনকপুরী এবং বিকাশপুরীর হিংসা মামলায় বেকসুর খালাস। কথা বলবো, মৈত্রী রয়েছে সঙ্গে। মৈত্রী, আদালতের কি পর্যবেক্ষণ? দেখুন, এই 1984 এই যে শিখ দাঙ্গা, অ্যান্টি শিখ দাঙ্গা, তাতে জনকপুরী এবং বিকাশপুরীর যে ভায়োলেন্স কেস হয়েছিল, তাতে সজ্জন কুমারকে আজকে আদালত বেকসুর খালাস করে দিয়েছে এবং সেখানে তাদের বক্তব্য, সজ্জন কুমারের আইনজীবী তিনি যেটা জানান যে কোর্ট তাকে সজ্জন কুমারকে ছেড়ে দেওয়ার পিছনে তারা যেটা জানতে পেরেছেন যে সজ্জন কুমারই এই ঘটনার পেছনে ছিলেন সেটা প্রমাণ করা যায়নি এবং ওনার উপস্থিতি যে সেই জায়গায় ছিল সেটাও প্রমাণ করা যায়নি। কোথাও গিয়ে একটা তাকে টার্গেট করা হয়েছিল তেমনটাই বলে দেওয়া হচ্ছে। বাট যে কোনো উইটনেস যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কেউই তার নাম এখনো পর্যন্ত করেনি এবং 32 বছর বাদে এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সজ্জন কুমার। ধন্যবাদ মৈত্রী। हमारा केस था कि दे हैव टारगेटेड हिम। इससे पहले जितने भी गवाह ये लाए हैं, ये पहले गवाह हो चुके थे। इन सब गवाहों ने आज से 36 साल पहले कहीं टाइटल इसका सज्जन कुमार जी का नाम नहीं लिया, एक भी गवाह नहीं, और एक भी नया गवाह नहीं है। 32-36 साल के बाद आके इन्होंने नाम लिया, नहीं है कोई फ्रेश एविडेंस। वी आर थैंकफुल टू द जुडिशरी फॉर हैविंग एक्विटेड। सज्जन कुमार अकेले आरोपी थे इसके अंदर। ये तो पूरा दोषी है। 18 केस लगे हुए हैं इसके पर, कैसे दोषी नहीं था तो क्यों ये इतने दिनों से ये था बंद था, किस लिए बंद था?
ये अंधी बेरी सरकार हमें इंसाफ क्यों नहीं दी? हमें तो चाहिए इंसाफ। हमारा परिवार मारा गया कि इंसाफ दिया, इसको वापस बंद करो। ये क्यों अंधी बेरी सरकार तक हमें इंसाफ नहीं दी? मेरे घर के 10 जने गए, जब हमारे लाशों के ढेर लगे हुए थे, हम लाशें कूद के आए। सरकार ने हमारे साथ क्या करा? इन्होंने क्या करा? ये इतने गवाहियां झूठे हैं, सरकार सच्ची है, हम झूठे हैं।